রিকশা বন্ধ করা একান্তই প্রয়োজন, কিন্তু পদক্ষেপটা এই মুহূর্তে দুদিনে পদক্ষেপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি এখনো পর্যন্ত। তবে আমরা মনে করছি এ ব্যাপারে সিটি কর্পোরেশনকে কাজে লাগাতে হবে, কারণ সিটি কর্পোরেশন দুটি আছে, তাদের সাথে আমরা একটা যৌথ মিটিং করে যানজট নিরসন করতে হলে দুটি জিনিস একান্ত প্রয়োজন। একটা হচ্ছে ফুটপাত মুক্ত করা, দখল মুক্ত করা, আর একটা হচ্ছে এই অটো রিকশার যে দৌরাত্ম আছে, যত্রতত্র ব্যবহার, স্বেচ্ছাচারী ব্যবহার, এটা কোনো সভ্য দেশে চলতে পারে না, কোনো সভ্য শহরে কাম্য না, কোনো সভ্য শহরে কাম্য না। তো সেটা উচ্ছেদ বা সম্পূর্ণ বন্ধ একবারে করা যাবে কিনা, নাকি এটা নিয়ন্ত্রণের মধ্যে পর্যায়ক্রমে কিভাবে করা যায় সে ব্যাপারে আরেকটু কঠোর হতে হবে। এটা ট্রাফিক বিভাগ আছে, তারপর আপনার স্বরাষ্ট্র বিভাগও, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারও আছে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে ভূমিকা রাখতে হবে, এবং একটা রাজনৈতিক সদিচ্ছারও ব্যাপার এখানে আছে, রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার আছে। তো সে ব্যাপারে একটা পরিকল্পনা অথবা কর্মপরিকল্পনা আমরা নির্ধারণ করে, নিশ্চয়ই অটোরিকশার ব্যাপারে আপনি যেটা বলেছেন এটা ঢাকাবাসীর ডিমান্ড, এবং যদি বলেন আমাদের সবারই ডিমান্ড, এই জায়গাটা নিশ্চয়ই একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা চাইবো দ্রুততম সময়ের মধ্যে। না, মেট্রো রেলের কাজ বন্ধ হওয়ার কয়েকটা কারণ ছিল, এখন মেট্রো রেলের কাজটা শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। আজকে আমি যে দেখলাম, আমি ঠিক আপনাকে বলতে পারছি না, খুব বেশি সময় লাগবে না, মেট্রো রেলের কাজ দ্রুত গতিতে চলবে, শুরু হয়েছে কাজ এবং দ্রুত গতিতে চলবে। আর আপনি যেটা বলছিলেন, যে বিআরটি যেটা বলছিলেন, এই প্রকল্পটি রাষ্ট্রবান্ধব হয়নি, এই প্রকল্পটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে হয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যা মনে হয়েছে। কারণ 12-14 লেনের রাস্তা ছাড়া মাঝখানে দুটি লেনকে এরকম ভাবে ব্যবহার করার নজির পৃথিবীর কোথাও নেই, কিন্তু কোনো একটা গোষ্ঠী অথবা রাষ্ট্র, তাদের স্বার্থে এই প্রকল্পটা নেওয়া হয়েছিল। এইটা কন্টিনিউ করা বেশ কঠিন, তবে এটা এই মুহূর্তে বন্ধ হচ্ছে এই কথা বলাটাও কঠিন, কারণ আপনারা ভালো জানতে চান, যে কোনো মুহূর্তে জানতে পারলে তো ভালো, কিন্তু একটা ব্যবস্থাপনার মধ্যে অনেক কিছু বিবেচনায় রাখতে হয়। একটা জিনিস ইচ্ছা করলেই আপনি যে কোনো সময় বন্ধ করতে পারেন না, তারও একটা প্রসিডিউর আছে। তো আমাদের সরকার যেহেতু গঠিত হয়েছে আজকে দ্বিতীয় দিন মাত্র বলতে গেলে, তো আমার ধারণা হচ্ছে যে ওই প্রকল্পটা নিয়ে আমি যতটুকু জেনেছি সরকারের খুব একটা আগ্রহ নেই, অথবা মন্ত্রণালয়েরও খুব একটা আগ্রহ আছে নেই। কিন্তু এই আগ্রহ যে নেই, সেই আগ্রহ নেই, সেখান থেকে বেরিয়ে আসার জন্য অনেক টাকা ব্যয় হয়েছে, সেটা আবার ধরেন ঋণ আছে, সেটা কিভাবে অ্যাডজাস্ট করা যাবে, অর্থনীতির উপর কতটা চাপ পড়ছে, এই জায়গাগুলি আমাদেরকে একটু, আবার সেই বেরিয়ে আসার প্রক্রিয়াটা তো স্বচ্ছ হতে হবে, নতুবা আপনি তো আবার ক্ষতিগ্রস্ত হবেন, কারণ যে কোম্পানি করেছে সে আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দেবে, সে ক্ষতিপূরণ চাইবে। এই প্রক্রিয়া নিয়ে গুলি বেশ একটু জটিল এবং বেশ কিছুটা প্রসিডিউর মেইনটেইন করতে হয়, সে ব্যাপারে কাজ হচ্ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। যেখানে জনস্বার্থ থাকে সেখানে দলীয় স্বার্থ নগণ্য, এটা আপনাকে মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। অতএব দলীয় স্বার্থ এখানে প্রাধান্য পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেটা বলছিলেন, এই মন্ত্রণালয়গুলিতে দলীয় বা ক্ষমতাসীন দল যখন থাকে, তার রাজনীতির সাথে যারা যুক্ত থাকেন, বিশেষ করে শ্রমিক সংগঠনের, তাদের একটা প্রাধান্য, আধিপত্য বা কর্তৃত্ব ইত্যাদি ছিল বলবো, আগামীতে থাকবে না, আমি সেটা বলতে চাই আপনাদের কাছে। কারণ যেহেতু জনগণের স্বার্থ প্রাধান্য, আর আমরা যে তিনজন, আপনারা বলছেন 3টি মন্ত্রণালয়, অবশ্যই 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বড় মন্ত্রণালয়, এখানে হিউজ বাজেট আছে। যিনি আমাদের দায়িত্ব দিয়েছেন তিনি জেনে বুঝে দায়িত্ব দিয়েছেন। তিনি আমাদের বলেছেন যে আমাদের সততা আছে, তিনি বিশ্বাস করেন আমরা 3জন ইয়াং কর্মতৎপর মানুষ, তিনি বিশ্বাস করেন, যিনি এই সরকারের প্রধান। আরেকটা হচ্ছে যে আমাদের প্রজ্ঞা আছে, কমিটমেন্ট আছে। এটুকু বলতে চাই, রাজনীতিতে ছিল, সেটা তিনি দেখেছেন, রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকবেন, তিনি সেটা মনে করেন। তিনি যেটা মনে করেন সরকার প্রধান, তা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। অতএব দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে এই মন্ত্রণালয়গুলিকে ফাংশন করানোর যে আস্থা সরকার প্রধান আমাদের উপর রেখেছেন, প্রধানমন্ত্রী, তার অমর্যাদা আমরা করব না। আর জাতি এই সরকারের উপর যে আস্থা রেখে ভোট মেজরিটি দিয়েছে, তা কোনো অবস্থাতে অমর্যাদা হওয়ার সুযোগ নেই। অতএব আমরা মনে করছি যে ওই রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে আমরা রাজনৈতিক নেতা ছিলাম, কিন্তু এখন আমরা রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত। রাষ্ট্রটা সবার, সব দলের, সব মানুষের। অতএব সেখানে আমাদেরকে সবার স্বার্থ সংরক্ষণ করেই নীতি গ্রহণ হতে হবে। কোনো দলীয় চাপ অথবা দলের আনুকূল্য পেতে পারে
এই ধরনের কোনো সংগঠন এখানে প্রাধান্য বিস্তার করতে পারবে না। তবে তাদের কোনো ন্যায্য কিছু যদি থাকে, ডেফিনেটলি তারাও তো মানুষ, দল করা লোকও কিন্তু জনগণ, ততটুকু বিবেচনা পাবে মাত্র। আর বেশি জোরালো করা যায়, শক্তিশালী করা যায়, জনবান্ধব করা যায়, আরো বেশি করা যায়, মানে প্রশাসনটাকে স্বচ্ছ করা যায়, জবাবদিহিমূলক করা যায়, সেই সব বিষয়ে তাদের পরামর্শ শুনেছি। তো আমরা মনে করছি যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ এই সরকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখে জনরায় দিয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে তাদের বিশেষ প্রত্যাশা রয়েছে জনগণের, এবং বিশেষভাবে কাজ করার প্রয়োজন রয়েছে রাষ্ট্র। জনস্বার্থ রক্ষিত হয়নি, স্বেচ্ছাধীন ছিল প্রতিষ্ঠানগুলি, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি একটা দলের পারপাস সার্ভ করেছে, এরকমও বলতে পারে। তো সে পরিস্থিতির অবসান হয়েছে। গত 18 মাস একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা রুটিন কাজটাই বেশি করেছে। তাদের লক্ষ্য ছিল কিছু সংস্কার, বিচার এবং একটা ভালো নির্বাচন। তো ডেফিনেটলি একটা ভালো নির্বাচন করে তারা তাদের সফল পরিসমাপ্তি ঘটিয়েছে। এখন একটি নির্বাচিত সরকার আছে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে দেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী, এবং তিনি আমাদের এই 3 জনের উপর আস্থা রেখে 3টি মন্ত্রণালয়, আবার প্রখ্যাত এরকমও বলা যায় 4টি মন্ত্রণালয়, কারণ 4 জন সচিব এখানে আছেন, তার দায়িত্ব রেখেছেন। তো সেই দায়িত্ব দেওয়ার পর আস্থা রেখেছেন, দায়িত্ব দিয়েছেন, আমরা কাজ করছি। আশা করছি যে এই মন্ত্রণালয়গুলি আগের যে কোনো সময়ের চেয়ে জবাবদিহি থেকে জন আকাঙ্ক্ষা ধারণ করে, মানুষের প্রয়োজন ধারণ করে নতুন ব্যবস্থাপনার মধ্যে মন্ত্রণালয়গুলি চলবে। এবং যারা এখানে ইতিমধ্যে আছেন, সচিব আছেন 2 জন এখানেই আছেন, এবং সিনিয়র সহকারী সচিব আছেন, অন্য মন্ত্রণালয়ের সচিবরা আছেন, তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারাও তাদের দক্ষতার, যোগ্যতার মাধ্যমে এই মন্ত্রণালয়গুলিকে আরো জোরালোভাবে ফাংশন করতে অঙ্গীকার করেছেন। কিছু প্রতিবন্ধকতা ছিল, অতীতে হস্তক্ষেপ ছিল, সীমাবদ্ধতা ছিল, যার ফলে হয়তো খুব ভালোভাবে ফাংশন করেনি, কিন্তু এখন থেকে নতুনভাবে ফাংশন করবে। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি, অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। আজকে মনে হয় 2য় দিন আমাদের এখানে আসা। আমার মনে হয় যে যদি আপনাদের আমরা এটুকু বলতে চাই যে আমরা খুব ভালোভাবে শুরু করতে পেরেছি এবং খুব ভালোভাবে এগোতে পারবো বলে মনে করছি। সবকিছু এখনো পর্যন্ত আমরা জ্ঞাত হতে পারিনি। তো যেখানে যেখানে মনে করা হয়েছে যে না এখনই সিদ্ধান্ত নেওয়া যায়, ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্তগুলি নিতে চলেছি, বলবো আমি নিয়েছি, আমি এটা বলবো না, নিতে চলেছি। প্রধানমন্ত্রী এই পর্যন্ত মনে হয় আজকে নিয়ে 2 বার আমাদের সাথে বসলেন। কালকে রাত্রে আমাদের 3 জনকে ডেকে এনে আবার কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন। সেভাবে আমরা এগোচ্ছি। আশা করছি যে ভালো ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই নতুন সরকার হাত ধরে, অথবা নতুন সরকারের যাত্রার মধ্যে দিয়ে। ওখানে আমাদের খাল খননের যে সিদ্ধান্ত হয়েছে, খাল খননের সাথে যুক্ত 4টি মন্ত্রণালয়, সেই 4টা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তদারকিতে সম্ভবত সর্বশেষ হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়কে প্রধান করে পরিবেশ, পানি সম্পদ, কৃষি, এসজিআরডি, এই 4টি মন্ত্রণালয়ের সমন্বয়ে, কারণ এখানে অনেকগুলি বিষয় আছে। খাল দখল হয়েছে, তো সেই খালগুলি, ওই খালটি ওই জায়গা কার দখলে, মানে কাদের, তারা ওইটাকে ভ্যাকান্ট করার রাখে, অন্য মন্ত্রণালয় করতে পারবে না। তো ওই 4টা মন্ত্রণালয় সমন্বয় করে যেখানে খালগুলি দখল হয়েছে আগে দখল মুক্ত করতে হবে, যেখানে পুনর্খননের প্রয়োজন সেখানে পুনর্খনন করতে হবে, যেখানে ধরেন বর্জ্য গিয়ে পুনর্খনন করছেন, একটু পরে আবার গিয়ে বর্জ্য পড়ে সেটা অব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে, আবার ভরাট হয়ে যাচ্ছে, তো সেখানে আবার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ করা, অথবা খালটা যাতে তাড়াতাড়ি ভরাট না হয়ে যায়, নিয়মিত মেনটেন্স করার যে বিষয়গুলি আছে সেইগুলি নিয়ে 7 দিনের মধ্যে একটা কর্ম পরিকল্পনা দাঁড় করাতে বলা হয়েছে। 7 দিন পর থেকে ওইটার কার্যকরী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যারা দায়িত্বশীল আছেন তারা কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করবেন।